সামাজিক, নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে যথাযথভাবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য গণমাধ্যম সহ দেশের সবার সহযোগিতা চেয়েছেন তিনি। সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি গণমাধ্যমকে দেশের ইতিবাচক বিষয় এবং সৃজনশীল উদ্ভাবন তুলে ধরে উৎসাহিত করারও আহ্বান জানান। রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সরকার প্রধান। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রথমবারের মতো বিএনপি বিটের সংবাদ সংগ্রহ করা প্রবীণ এবং নবীন সংবাদকর্মীদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় শত বাধা বিপত্তির মধ্যেও যে সকল সংবাদকর্মী বিএনপির বিট কভার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যন্ত্রণায় যেরকম কাতরিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাতরিয়েছেন। বিএনপি পিঠে সাংবাদিকদের কারণে এরকম অনেক নেতৃত্ব বা অনেক অ্যাক্টিভ কর্মী সেদিন রক্ষা পেয়েছিল। আমার অবস্থান থেকে আমি আন্তরিকভাবে আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। গঠনমূলক সমালোচনার সাথে সাথে দেশের ইতিবাচক বিষয় এবং একই সাথে নতুন নতুন উদ্ভাবন তুলে ধরে উৎসাহিত করতেও আহ্বান জানান সরকার প্রধান। যারা আগামীতে আমাদের যারা ভবিষ্যৎ, তাদেরকেই আমরা উৎসাহ দিচ্ছি না, তাদেরকেই আমরা প্যাট্রোনাইজ করছি না, তাদের ভালো কথাটা আমরা তুলে ধরছি না, তাহলে আমরা কি করছি? এই বিষয়টা বোধহয় একটু আমাদের সবাইকে নতুন করে চিন্তা করা উচিত। ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন কার্যক্রম এবং পদক্ষেপের মাধ্যমে সরকার গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের প্রায় 75% মানুষ গ্রামে বসবাস করে। এই যে রুরাল মানুষ যারা আছে, এরা ইকোনমিকভাবে যাতে এম্পাওয়ার্ড হয়, কিছুটা এদের মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড যাতে স্ট্রেংথেন হয়। বিকজ এখানে আমার জন্য এটা করা ইজি অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে এবং করাটা মোর সেফ। ওই যে বললাম প্রথমে যে এই টাকাটা কিন্তু পাচার হচ্ছে না, এই টাকাটা ভেরি মাচ আমার ইকোনমির মধ্যে রয়ে যাচ্ছে এবং ইনডাইরেক্টলি আমার দেশীয় যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে যাতে আমরা সাপোর্ট দিতে পারি, আমরা ইনসেন্টিভ দিতে পারি। আমরা সামাজিক মারাত্মক অবক্ষয়ের কথা তুলে ধরে এ থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে মূল্যবোধ ফিরিয়ে আনার উপরও গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। ভ্যালুজ, আমাদের কতগুলো সোশ্যাল ভ্যালুজ, আমাদের কতগুলো রিলিজিয়াস ভ্যালুজ আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশনের মধ্যে একটু বোধহয় ঘাটতি আছে। তাই বললাম যে এটা স্কুল লেভেল থেকে কিভাবে আমরা চালু করতে পারি, কিভাবে আমরা এটা অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারি, কিভাবে এই ভ্যালুজগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালো করে মানুষ করে গড়ে তুলতে হবে। আমরা শুধু এন্ড অফ দ্য ইয়ার আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিলেই কি সে মানুষ হয়ে গেল? পরীক্ষায় পাশ করলো, নাম্বার পেলো, ঠিক আছে, মানুষ হয়ে গেল সে? আমাদের তো তাদেরকে অন্য জিনিসও দিতে হবে। দেশকে এগিয়ে নিতে গণমাধ্যম সহ সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভালো কাজের পথটা আপনাকেও দেখাতে হবে, আমি দেখবো আমার মতন করে, আপনি আপনাকেও দেখাতে হবে, অর্থাৎ আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এর আগে সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদের সীমান্তে পুশিনের বিষয়ে নোটিশ নিয়ে গড়িমসি করছে সরকারি দল, এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ এমন অনেক নোটিশকে গুরুত্ব দিচ্ছে না সরকার। জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সুরাহা সংসদে না হলে রাজপথে হবে। এসএম আরিফের রিপোর্ট। পরিণতি পাবে। জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে গতানুগতিক বিরোধী দল হিসেবে থাকতে চায় না জামায়াত ইসলামী। আমাদের ডিসিপ্লিন, আমাদের ডিসিশন সম্পূর্ণ ভিন্ন। আমরা ওই বগল দাবা বিরোধী দল হব না এবং আমরা সংসদের ভিতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। জনগণ আমাদেরকে এখানে পাঠিয়েছে জনগণের কথা বলার জন্য। তা আপনারা হয়তো ওই দুইটাই দেখতে পাচ্ছেন না, অতীতের যে ঐতিহ্য। এই জন্য কারো কাছে মনে হতে পারে যে এটা কোন ধরনের বিরোধী দল, এটা কোন ধরনের পার্লামেন্ট। চলমান সংসদ অধিবেশনে সীমান্তে পুশিন নিয়ে নোটিশ, জুলাই সনদ বাস্তবায়ন সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলেও জানান বিরোধী দলীয় নেতা। বাইরে গিয়ে দেশের কোনো বিজ্ঞ মানুষ একটা কথাও বলেনি, সবাই বলেছে জনরায়কে মেনে নেওয়া উচিত। এখানে যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। আরেকটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন এই সমস্যা। আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে
যে এটা সেনসিটিভ ইস্যু, আপনি একটু উড্ডো করেন। তিনি বলছেন আমি উড্ডো করব না। জামায়াত আমির বলেন, সম্পূরক বাজেটের নামে শেষ সময়ে বড় ধরনের লুটপাটের যে ধারা বিদ্যমান রয়েছে সেই পথেই হাঁটছে বর্তমান সরকার। এই শেষের দিকে যে টাকার 1 মাস 2 মাসে যেটা খরচ হয়, এটা বলতে পারেন যে এই সবগুলার একটা বড় অংশ পানিতে ভাসায় দেওয়া হয়, লুটপাট করা হয়, এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। ভারতীয় ইমিগ্রেশন সঠিক আচরণ করেনি, তাই প্রতিবাদ হিসেবেই দেশে ফিরে আসা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই ঘটনায় দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলেও জানান তিনি। সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে তথ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, কিন্তু দেশের আত্মসম্মান বিকিয়ে কোনো সম্পর্ক হবে না। ইউসুফ আলী রিপোর্ট। আমরা শুরু করতে পারি। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে গিয়ে দিল্লি বিমানবন্দরে হয়রানি করায় দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রাখায় দেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তাই প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরে এসেছেন। আমাকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছে, যে বসতে দেওয়াটাও আমি মনে করি এই রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে ওয়াজ নট সুটেবল ফর মি। আমি বসেছিলাম মূলত, খুব বেশি কিছু জানানোও হচ্ছিল না, ইনফ্যাক্ট খুব বেশি যে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যাপারগুলো এরকম কিছু ছিল না, এবং নানান কথাবার্তা কোনো একটা রুমে নিয়ে আটকে রাখা হয়েছে না, একদম একদম ভুল কথা। আমি যা দেখেছি, আই রিপিট, একটা সমস্যা দেখেছি, নাহলে আমি 2 ঘন্টা বসে থাকার কথা ছিল না, সেটার জন্য আমার কাছে মনে হয়েছে আই হ্যাভ টু প্রটেস্ট, আমি সেটা করেছি। তিনি বলেন, বিশ্বের যে কোনো দেশের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে আগে দেখা হবে। আমি ভারতের সাথে এনগেজ করতে চাই লজিক্যালি অ্যান্ড র্যাশনালি, কথাটা খুব ইম্পর্টেন্ট। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে না। এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে, এটা শুধু ইন্ডিয়া না, কোনো রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। IORA সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের অন্য সদস্যরা ভারতে প্রবেশ করলেও সরকারের তথ্য উপদেষ্টা দেশে ফিরে আসায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হবে না বলেও মনে করেন জাহিদুর রহমান। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে তৎপরতা চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। প্রতিটা জায়গায় তিনি রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে সেই কাজটা করেছেন। এই রকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এ সরকারের অঙ্গীকার, এবং আমরা ইনশাআল্লাহ সেটা করতে পারবো। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দিবস সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীতে পৃথক আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাবমুক্ত সাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস মোকাবেলার আহ্বান জানান বক্তারা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অপপ্রচারের মাধ্যমে সমাজকে ভিন্ন পথে নেওয়ার ষড়যন্ত্র চলছে, যা প্রতিহত করতে হবে। আর তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের পেশাগত আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে মালিকদেরও এগিয়ে আসতে হবে। সাদিয়া হক, মৌয়ের রিপোর্ট। 1975 সালের 16 জুন 4টি পত্রিকা ছাড়া বাকিগুলো বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর থেকে সাংবাদিকদের একটি অংশ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে আসছেন। দিবসটি উপলক্ষে ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং ভবিষ্যতে কর্তৃত্ববাদী প্রবণতা ঠেকাতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংবাদপত্র গণমাধ্যমের সাথে সরকারের একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং বলতে একটি ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে, এবং আমরা এটা বজায় রাখতে চাই। পলিটিক্যাল ইন্টারফারেন্স বন্ধ করতে হবে। অলিগারদের মিডিয়া কিভাবে কন্ট্রোল করব সেটা তো আমরা জানি না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে BFUJ ও DUJ এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অপতথ্য মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি গণমাধ্যমে কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং প্রাণও দিয়েছি। অনেক সময় আমরা কি সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠছেন, তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, অনেকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি গণমাধ্যম খাতে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তবে এক্ষেত্রে সরকারের পাশাপাশি গণমাধ্যম মালিকদেরও এগিয়ে আসতে হবে। এখন নানান রকম পক্ষ গণমাধ্যমে আছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলকে যদি আমরা ঐক্যবদ্ধ করে একটা কাঠামোর মধ্যে না আনতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই কাজটা করতে পারবো না। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। রাজধানী পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হয়েছে। যে কোনো দিন শুরু হবে এই মামলা শুনানি। এই তথ্য নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত 19 মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র 19 দিনের মাথায় মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন বিচারক আদালত। এরপর ওই রায়ের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য নথিপত্র গত 9 জুন হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। এরপর 11 জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে আসামিরা পৃথকভাবে জেল আপিল করেন। 14 জুন বিশেষ বেঞ্চে আবেদনটি গৃহীত হয়। এছাড়া আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ সংবলিত হাইকোর্টের রায়ের বিষয়ে করা আপিল শুনানির জন্য আগামী 1 সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন। এর আগে 8 জুন আপিল বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ সংবলিত হাইকোর্টের রায় স্থগিত করে আপিল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং আপিলকারী জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম নিজে উপস্থিত ছিলেন। 7,003 কোটি 36 লাখ টাকা ব্যয়ে 5টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ের জনপ্রশাসন সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকের সভাপতিত্ব করেন। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে 4,536 কোটি 10 লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে 2,467 কোটি 26 লাখ টাকার যোগান দেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি সম্পূর্ণ নতুন এবং 2টি সংশোধিত প্রকল্প রয়েছে। পাশাপাশি সভায় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে এর আগে অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও 4টি প্রকল্প সম্পর্কে একনেক কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচে মেসি, মার্তিনেজ ও আলভারেজ 3 জনই খেলার জন্য প্রস্তুত। আর চোটের কারণে রক্ষণভাগে তাকলিফিকো না খেলতে পারলেও মন্তিয়েল, রোমেরো, ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজ প্রস্তুত। জয় দিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দীর্ঘ 19 বছর পর আবারও আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। তবে এই দুই দলের ইতিহাসে মুখোমুখি লড়াইয়ের গল্প মাত্র একটি ম্যাচের, আর সেই ম্যাচেই ফুটবল প্রেমীরা দেখেছিল তরুণ লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স। 2007 সালের 5 জুন স্পেনের ক্যাম্প নু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। মেসির নৈপুণ্যে শেষ পর্যন্ত 4-3 ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচের পর আর কখনো মুখোমুখি হয়নি দুই দল। এবার ফিফা বিশ্বকাপের মঞ্চে আবার দেখা হচ্ছে তাদের। চোট ও ফিটনেস সংক্রান্ত নানা সমস্যার মধ্য দিয়ে প্রস্তুতি পর্ব কাটালেও বিশ্ব চ্যাম্পিয়নরা এখন অনেকটাই স্বস্তিতে। মানসিক ও শারীরিক দুই দিক থেকেই আর্জেন্টিনার অবস্থান আগের তুলনায় অনেক ভালো। বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা যে নিকোলাস তাগলিফিকোকে পাচ্ছে না তা মোটামুটি নিশ্চিত। তবে কোচিং স্টাফ আশাবাদী অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই তাকে ফিরিয়ে আনা সম্ভব। আর্জেন্টিনার রক্ষণভাগের কেন্দ্রস্থলে এখন সবচেয়ে বড় বাধা তৈরি করেছে রোমেরো, ওতামেন্ডি আর লিসান্দ্রো মার্টিনেজ। দুটি পজিশনের জন্য লড়াই করছেন, তবে 3 জনকেই একসঙ্গে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগের চোট নিয়ে উদ্বেগ থাকলেও আলজেরিয়ার বিপক্ষের ম্যাচে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ আর হুলিয়ান আলভারেজ 3 জনই আর্জেন্টিনার হয়ে খেলার জন্য প্রস্তুত।
প্রথম ম্যাচেই জয় দিয়ে দারুণ শুরু করতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে গতিময় ফুটবল আর কাউন্টার অ্যাটাকের জন্য পরিচিত আলজেরিয়া তাদের ফুটবল বিশ্বে দ্য ডেজার্ট ফক্সেস বা মরুভূমির শিয়াল বলা হয়, মুখিয়ে আছে বিশ্ব মঞ্চে বড় এক অঘটনের জন্ম দিতে। বুধবার সকালে কানসাস সিটিতে মেসির আর্জেন্টিনা নাকি আলজেরিয়ার মরুভূমির শিয়ালরা শেষ হাসি হাসবে তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশে আরও 10 জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। সচিবালয় সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দক্ষিণাঞ্চল ও ঢাকার আশপাশের জেলাগুলোতে রেল সেবা সম্প্রসারণের নতুন প্রকল্প নেওয়া হবে। মন্ত্রী জানান, আখাউড়া, সিলেট, সিরাজগঞ্জ, বগুড়া ও ডুয়েল গেজ ডাবল লাইনের মতো প্রকল্পও এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ঢাকা কুমিল্লা কর্ট লাইন ও ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে 8 দিন হাসপাতালের শিশুরা। অবহেলা ছিল ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে 6 শিশু মৃত্যুর দায় নিতেই হবে। সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিআরটিএর ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা আদায়ের নামে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। এই চক্রে 3 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের উপমহাপরিদর্শক সানা শামিনুর রহমান এসব তথ্য জানান। বলেন, চক্রটি বিআরটিএর ওয়েবসাইটের অনুরূপ একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে টার্গেট করছিল। চক্রটি বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানাতো ট্রাফিক সিগন্যাল অমান্য করায় মামলা হয়েছে। এই ফেক ভিসার পরিপ্রেক্ষিতে তারা গত মাসের 28 তারিখে তাদেরকে আমাদের দেশে ফেরত পাঠায়। ইআই মামলাকে কেন্দ্র করে একটি প্রতারণা চক্র প্রতারণা করেই যাচ্ছে। এই প্রতারক চক্রের আমরা অনুসন্ধান করে 3 জেলা থেকে 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা আজকে যে অভিযানটি পরিচালনা করেছি, এই জাতীয় অভিযান আমরা অব্যাহত রাখছি। হিজরি নববর্ষ 1448-এর প্রথম দিনে পবিত্র কাবা ঘরে উন্মোচন করা হয়েছে নতুন গিলাফ। রাজ পরিবারের প্রতিনিধি ও পবিত্র 2 মসজিদের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। পবিত্র কাবার এই নতুন রূপ দেখার জন্য সোমবার রাত থেকেই মসজিদুল হারাম প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ। অত্যন্ত সূক্ষ্ম বুননে তৈরি করা হয় এই গিলাফ। এটি তৈরিতে শতাধিক দক্ষ শিল্পীর সময় লেগেছে প্রায় 11 মাস। ঐতিহ্যবাহী 7টি ধাপে তৈরি করা এই কিসওয়াতে 47 টুকরো দামি রেশম কাপড় ব্যবহার করা হয়েছে। নতুন এই গিলাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর উপর খোদাই করা কোরআনের 68টি আয়াত। ক্যালিগ্রাফিগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় 120 কেজি 24 ক্যারেটের স্বর্ণ ও 100 কেজি রূপার সুতো। পুরো গিলাফটির ওজন প্রায় 1415 কিলোগ্রাম। আরও 2193 জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ জারি করেছে কুয়েত সরকার। প্রতিনিধি আলামিন রানা জানান, সরকারি গেজেট কুয়েত আল ইয়াওম এ প্রকাশিত এই সিদ্ধান্ত অনুযায়ী মূল অভিযুক্তদের পাশাপাশি তাদের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া নির্ভরশীলদেরও নাগরিকত্ব বাতিল করা হয়েছে। মূলত 2024 সালের মার্চ মাস থেকে নাগরিকত্ব ফাইল পুনর্তদন্তে এই ব্যাপক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে সুপ্রিম কমিটির ফর দ্য ইনভেস্টিগেশন অফ কুয়েতি ন্যাশনালিটি ধারাবাহিকভাবে পুরনো ফাইল যাচাই বাছাই করে আসছে। কুয়েতের 1959 সালের জাতীয়তা আইন অনুযায়ী মূলত কয়েকটি কারণে নাগরিকত্ব বাতিল করা হয়। এর মধ্যে রয়েছে দ্বৈত নাগরিকত্ব, জালিয়াতি বা মিথ্যা তথ্যের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তা লঙ্ঘন। এছাড়া বিবাহ বা বিশেষ প্রাকৃতিকরণের প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের ফাইলগুলোও নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্টে অনলাইন আবেদনের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল তারিখ সংক্রান্ত জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। প্রতিনিধি আলামিন রানা জানান, দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আতিকুল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
কুয়েত সরকারের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকলেই প্রবাসীরা ইকামা নবায়ন করতে পারছেন। এমনকি কিছু ক্ষেত্রে মেয়াদের সময়সীমা এর চেয়ে কম হলেও ইকামা নবায়ন সম্ভব হচ্ছে। এখন থেকে ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টের তারিখ এগিয়ে নেওয়ার জন্য দূতাবাসে পৃথকভাবে যোগাযোগ বা 10 নম্বর কক্ষে আসার প্রয়োজন নেই। সকল আবেদনকারীকে অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সেই সাথে যেসব প্রবাসীরা পাসপোর্টে এখনও 1 বছরের বেশি মেয়াদ রয়েছে তাদেরকে এই মুহূর্তে নতুন করে ই পাসপোর্টের আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। সৌদি আরবের বাওয়াতিতে প্রবাসী শ্রমিকদের বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আল আয়াদ বিন উজ্জ্বল গ্রুপ অব কোম্পানিজ এবং মাহের মোহাম্মদ আরাফা ইস্টের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি নাগরিক ও বিনিয়োগকারীরা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি প্রবাসীরা। আমরা প্রতি বছর যেভাবে আল আয়াত বিন উজ্জ্বল কোম্পানির বনভোজন বা আমাদের ওয়ার্কারদের সাথে যে মিলন মেলা আমরা করি, সেই ধরনের উদ্দেশ্য নিয়ে আজকে আমরা একসাথে উপস্থিত হয়েছি। প্রথমত আপনার কাছে আমরা দোয়া চাই কোম্পানি এবং ওয়ার্কারের জন্য।